পেট্রোল পাম্প থেকে যে তেল আপনি গাড়িতে ভরেন সেটা আসলে কোটি কোটি বছরের এক প্রাকৃতিক বিষয়। আজকের আরব মরুভূমি একসময় ছিল উত্তাল সমুদ্র, যেখানে রাজত্ব করত অগণিত ক্ষুদ্র অণুজীব। তাদের মৃতদেহই সময়ের পরিবর্তনে রূপান্তরিত হয়েছে বিশ্বের বৃহত্তম তেলের ভাণ্ডারে। কিন্তু প্রশ্ন হলো, সারা বিশ্বের সমুদ্র থাকলেও শুধু আরবেই কেন এত বিশাল পরিমাণে তেল পাওয়া যায়? কীভাবে এই মাটির নিচে কালো সোনা মরুভূমির সাধারণ শহরগুলোকে আজকের গ্লোবাল হাবে পরিণত করলো? আজকের ভিডিওতে আমরা জানবো আরবে তেলের উত্থানের সেই রোমাঞ্চকর বিজ্ঞান ও ইতিহাস। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, সমুদ্রে উপস্থিত ক্ষুদ্র অণুজীবগুলো যখন মারা যেত, তখন তাদের অবশিষ্টাংশ সমুদ্রের তলদেশে জমা হতে শুরু করত। সাধারণ জায়গায় এই অবশিষ্টাংশগুলো দ্রুত পচে গিয়ে বিলীন হয়ে যায়। কিন্তু এই অঞ্চলের অনেক গভীর জায়গায় অক্সিজেনের পরিমাণ খুবই কম ছিল। সেই কারণে সেগুলো সম্পূর্ণ পচন বা ডিকম্পোজিশন সম্ভব হয়নি এবং সেগুলো কাদা, পলি, লবণ ও অন্যান্য খনিজ কণার স্তরের নিচে চাপা পড়ে যেতে থাকে। প্রত্যেক বছর একটা একটা করে স্তর জমতে থাকে। এইভাবে দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর, চতুর্থ স্তর এবং শয়ে শয়ে স্তর জমতে থাকে। এইভাবে লক্ষ লক্ষ বছর ধরে স্তরগুলো ক্রমশ পুরো হতে থাকে। আর কোটি কোটি বছরে সেগুলো এমন পাথরের রূপ নেয় যার মধ্যে ভবিষ্যতের তেল তৈরির উপাদানগুলো সুরক্ষিতভাবে জমা ছিল। সময়ের সাথে সাথে একের পর এক নতুন স্তর যুক্ত হতে থাকে। বালি, কাদা, চুনাপাথর এবং অন্যান্য খনিজ পদার্থ নিচে চাপা পড়ে থাকা এই অবশিষ্টাংশগুলোর উপরে প্রবল চাপ সৃষ্টি করতে শুরু করে। গভীরতা যত বাড়তে থাকে, নিচের তাপমাত্রাও তত পাল্লা দিয়ে বাড়তে শুরু করে। পৃথিবীর অভ্যন্তরের উত্তাপ এবং ওপরের স্তরগুলোর প্রচণ্ড চাপ এই দুই মিলে নিচে চাপা পড়ে থাকা জৈব অবশিষ্টাংশগুলোকে ধীরে ধীরে বদলে দিতে শুরু করে। প্রথমে এটা মোমের মতো একটা পদার্থে পরিণত হয় এবং তারপর সঠিক তাপমাত্রা পাওয়ার পর তা অপরিশোধিত তেল বা ক্রুড অয়েলে রূপান্তরিত হতে থাকে। এই পর্যায়ে আসল তেল তৈরি হতে শুরু করেছিল। তবে শুধুমাত্র তেল তৈরি হওয়াটাই যথেষ্ট ছিল না। যদি এই তেল সেখানেই পড়ে থাকতো, তাহলে আজ এই বিশাল তেলের ভাণ্ডার তৈরি হতো না। তেল তৈরি হওয়ার পর তা আশেপাশে ছিদ্রযুক্ত পাথরের মধ্যে দিয়ে ধীরে ধীরে উপরের দিকে উঠে আসতে থাকে, কারণ তেল জল বা অন্যান্য উপাদানের তুলনায় ওজনে হালকা হয়ে থাকে। আরব অঞ্চলে পাথরের আধিক্য ছিল, যার ভেতরে অসংখ্য ক্ষুদ্র ফাঁকা জায়গা ছিল। তেল ঠিক ওই জায়গাগুলোতেই জমা হতে শুরু করে। এটাই পরবর্তী সময়ে বিশাল তেলের ভাণ্ডারে পরিণত হয়ে যায়। এক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যদি ওপরের দিকে কোনো মজবুত পাথরের স্তর বাধা হয়ে না দাঁড়াতো, তাহলে তেল এবং গ্যাস উপরে উঠে এসে ধীরে ধীরে নিঃশেষ হয়ে যেত। কিন্তু মধ্যপ্রাচ্যের মাটির নিচে অনেক জায়গায় এমন শক্ত পাথরের স্তর ছিল যা তেলকে উপরের দিকে উঠে আসতে বাধা দিত, যার ফলে তেল নিচে আটকে থেকে জমা হতে শুরু করে। কয়েক লক্ষ কোটি বছরে এটা ছোট ভাণ্ডার নয়, বরং বিশাল বড় ভূগর্ভস্থ তেলের ভাণ্ডারে পরিণত হয়ে যায়। এখানে এই প্রশ্নটা উঠে আসে যে, আরবেই কেন সবথেকে বেশি তেল পাওয়া যায়? আরবে সবথেকে বেশি তেল পাওয়ার প্রধান কারণ হলো, সেখানে দীর্ঘ সময় ধরে সমুদ্রের অস্তিত্ব ছিল। তার মধ্যে ক্ষুদ্র জীবের সংখ্যা ছিল অপরিসীম। যত বেশি ক্ষুদ্র জীব থাকবে, তত বেশি জৈব অবশিষ্টাংশ পাওয়া যাবে। দ্বিতীয়ত, এখানে সমুদ্রের তলদেশে একটানা নতুন স্তর বাড়তে থাকে, যার ফলে এই পদার্থগুলো সুরক্ষিতভাবে চাপা পড়তে থাকে। তৃতীয়ত, সেখানকার পাথরের গঠন দীর্ঘ সময় ধরে তেল ধরে রাখার জন্য একদম উপযুক্ত ছিল। তারপর পৃথিবীর টেকটনিক প্লেটের আলোড়ন এই প্রক্রিয়াটাকে আরও মজবুত করে তোলে। যখন আরবের টেকটনিক প্লেটটা ধীরে ধীরে উত্তর দিকে সরতে শুরু করে, তখন মাটির নিচে বড় বড় ভাঁজ এবং গম্বুজের মতো কাঠামো সৃষ্টি হয়। উপরের দিকে উঠতে থাকা তেল এই সমস্ত কাঠামোর মধ্যে গিয়ে আটকে যায়। উপরে শক্ত পাথর থাকায় সেগুলো বাইরে বেরোতে পারেনি। এইভাবে সৌদি আরব, ইরাক, কুয়েত, ইউএই এবং ইরানের নিচে বিশাল তেলের ভাণ্ডার তৈরি হয়েছে। এই অঞ্চলে আরেকটা বড় বৈশিষ্ট্য হলো, এখানকার তেল ছোট ছোট অংশে ভাগ না হয়ে একে অপরের সঙ্গে যুক্ত বিশাল এক একটা ভাণ্ডার হিসেবে জমা হয়েছিল। মানে এক জায়গা থেকে অনেক বেশি পরিমাণে তেল উত্তোলন করা সম্ভব ছিল। সেই জন্য এখানকার অনেক তেল ভাণ্ডার এত বিশাল ছিল যে তার মধ্যে প্রচুর মাত্রায় তেল জমা হয়, যা পরবর্তীতে দীর্ঘ সময় পর্যন্ত বিশ্বের তেলের প্রয়োজন মেটায়। বিংশ শতাব্দীতে যখন গাড়ি, বিমান, কলকারখানা এবং বড় সামুদ্রিক জাহাজের সংখ্যা বাড়তে শুরু করে, তখন তরল জ্বালানির চাহিদা হঠাৎ করে অনেকটাই বেড়ে যায়। পৃথিবীর এমন তেলের ভাণ্ডার প্রয়োজন ছিল যা বিশাল হওয়ার পাশাপাশি সেখান থেকে দ্রুত এবং কম খরচে উত্তোলন করা সম্ভব হবে। এখান থেকে আরব তেল উত্তোলনের দিক থেকে বাকি বিশ্বের তুলনায় অনেকটা এগিয়ে যায়। শুধুমাত্র তেলের পরিমাণেই নয়, বরং তা উত্তোলনের সহজলভ্যতা এই অঞ্চলের সবথেকে বড় শক্তি ছিল। সৌদি আরব, কুয়েত, ইরাক, ইউএই এবং ইরানের অনেক বড় তেলের ভাণ্ডার মাটির খুব বেশি গভীরে ছিল না। এর মানে এটাই ছিল যে ড্রিলিংয়ের জন্য খুব বেশি গভীরে যাওয়ার প্রয়োজন হতো না। তার উপর যে সমস্ত শিলাস্তরে তেল জমা ছিল, সেগুলো অনেক বেশি ছিদ্রযুক্ত ছিল, ফলে তেল সহজেই প্রবাহিত হয়ে কুয়োর মুখে চলে আসত।
প্রথম দিকের অনেক কুয়োতে ভূগর্ভস্থ প্রাকৃতিক চাপ এত বেশি ছিল যে খনন শেষ হতেই তেল নিজে থেকেই তীব্র বেগে উপরে উঠে আসতো। এর ফলে তেল উত্তোলন দ্রুত, সহজ এবং সস্তা হয়ে যায়। এই স্বল্প উৎপাদন খরচই আরবের সবথেকে বড় শক্তিতে পরিণত হয়েছে। পৃথিবীর অন্যান্য অংশে অনেক জায়গায় তেল অত্যন্ত ঘন অবস্থায় পাওয়া যায়, কোথাও সমুদ্রের তলদেশে, আবার কোথাও এমন কঠিন পাথরের স্তরে যেখানে তেল তুলতে অত্যন্ত ব্যয়বহুল প্রযুক্তির প্রয়োজন ছিল। কিন্তু মধ্যপ্রাচ্যের প্রথাগত তেলের ভাণ্ডারগুলো এতটাই অনুকূল ছিল যে সাধারণ এবং সহজ ড্রিলিংয়ের মাধ্যমেই বিপুল পরিমাণে তেল পাওয়া যেত। তাই এক ব্যারেল তেল উত্তোলনে অন্যান্য দেশের তুলনায় এখানে অনেক কম খরচ হতো। এক্ষেত্রে আরেকটা বড় পার্থক্য তৈরি করেছিল ভাণ্ডারের আকার। এখানে তেল যে শুধু বেশি ছিল তাই নয়, বরং এক একটা জায়গায় বিশাল পরিমাণে তেল জমা ছিল। যখন একটা নির্দিষ্ট এলাকায় কোটি কোটি ব্যারেল তেল থাকে, তখন সেখানে পাইপলাইন, স্টোরেজ ট্যাঙ্ক, রিফাইনারি এবং এক্সপোর্ট সিস্টেম তৈরি করা অনেক সহজ হয়ে যায়। এই কারণেই সৌদি আরবের পূর্বাঞ্চল, কুয়েতের বড় তেল ভাণ্ডার এবং ইরাকের দক্ষিণাঞ্চল দীর্ঘ সময় ধরে সারা বিশ্বের তেল সরবরাহ নিয়ন্ত্রণ করছে। এই বিশাল তেল ভাণ্ডারগুলোর বিশেষত্ব হল কয়েক দশক ধরে অনবরত তেল তোলার পরেও সেখানে আজও বিশাল ভাণ্ডার অবশিষ্ট আছে। এর পাশাপাশি আরবের ভৌগোলিক অবস্থানও একে আরও শক্তিশালী করে তুলেছে। মধ্যপ্রাচ্যের বড় তেলের ভাণ্ডারগুলো পারস্য উপসাগরের আশেপাশে অবস্থিত। এখান থেকে ইউরোপ, এশিয়া এবং আফ্রিকার বড় বাজারগুলোতে তেল পাঠানো ছিল সহজ। সামুদ্রিক পথ ছিল ছোট এবং সুবিধাজনক, ফলে বড় তেলবাহী জাহাজগুলো দ্রুত সরবরাহ পৌঁছে দিতে পারত। এইসব কারণে বিশ্বের শিল্প, কলকারখানা, পরিবহন ব্যবস্থা এবং এয়ারলাইন্সের জ্বালানি সরবরাহ অনেকটাই এই অঞ্চলের উপরে নির্ভরশীল হয়ে পড়ে। তারপর সঠিক সময় আরব দেশগুলোকে আরও শক্তিশালী করে তোলে। যখন পৃথিবীতে গাড়ির সংখ্যা বাড়ছিল, বিমানযাত্রা সাধারণ হয়ে উঠেছিল এবং কলকারখানা প্রতিটা দেশের অর্থনীতির মেরুদণ্ড হয়ে উঠছিল, ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যের এই বিশাল তেল ভাণ্ডারগুলো আবিষ্কৃত হয়েছিল। অর্থাৎ যখন বিশ্বের সবথেকে বেশি জ্বালানির প্রয়োজন ছিল, তখনই সবথেকে বড় এবং সস্তা ভাণ্ডার সামনে আসে। এই তেলই আরব দেশগুলোর ভাগ্য বদলে দেয়। তেল থেকে আসা টাকা মরুভূমির মাঝখানে অবস্থিত ছোট শহরগুলোকে আধুনিক মহানগরীতে পরিণত করেছে। বিশাল হাইওয়ে, বড় বিমানবন্দর, উন্নত সামুদ্রিক বন্দর গড়ে ওঠে এবং সমুদ্রের জলকে পানযোগ্য করার প্ল্যান্ট বসানো হয়, যাকে বলা হয় ডিস্যালিনাইজেশন প্ল্যান্ট। বর্তমানে যেগুলো গ্লোবাল ফিনান্সিয়াল হাব হিসেবে পরিচিত, তা মূলত কোটি কোটি বছর আগে সমুদ্রে থাকা ক্ষুদ্র আণুবীক্ষণিক জীব থেকে তৈরি হওয়া তেলের উপার্জনেই সম্ভব হয়েছে। তেলের প্রভাব শুধুমাত্র অর্থনীতিতেই সীমাবদ্ধ থাকেনি, বরং তা ধীরে ধীরে বিশ্বের রাজনীতিতে সবথেকে গুরুত্বপূর্ণ শক্তিতে পরিণত হচ্ছে। যে দেশের কাছে স্থিতিশীল তেলের সরবরাহ ছিল, অন্য দেশগুলোর উপর তাদের প্রভাব বেড়ে যায়। এইসব অঞ্চলে যখন যুদ্ধ, অশান্তি অথবা জাহাজ চলাচলের কোনো বিপদ দেখা দেয়, তখন সারা বিশ্বের তেলের দাম মুহূর্তের মধ্যে বেড়ে যায়। এর প্রভাব পরিবহন, খাদ্যমূল্য, বিমানের ভাড়া, প্লাস্টিক পণ্য এবং কলকারখানা পর্যন্ত পৌঁছায়। তাই মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা আজ বিশ্বের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। বিশ্বের অন্যান্য অংশ যেমন রাশিয়া, আমেরিকা, কানাডা এবং ভেনেজুয়েলাতেও তেল আছে, কিন্তু আরব দেশগুলোর বিশেষত্ব হলো এখানে এক জায়গায় প্রচুর পরিমাণে তেল পাওয়া গেছে এবং তা উত্তোলন করাও সহজ ছিল। তাই বিশ্ববাজারে তেলের দাম নির্ধারণ করা, উৎপাদন কমানো বা বাড়ানো এবং আন্তর্জাতিক সরবরাহ বজায় রাখাই এই অঞ্চলের ভূমিকা অপরিসীম। সো বন্ধুরা, আমি আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনি অনেক নতুন তথ্য জানতে পেরেছেন। এবার আপনাকে একটা প্রশ্ন করব, যেটার উত্তর খুঁজে আমাকে কমেন্ট করে জানাবেন। সৌদি আরবে প্রথম কে বা কারা তেল খুঁজে পেয়েছিল এবং তারা কোন দেশের মানুষ?